একদিন একটা ১৫ বছরের বাচ্চা ছেলে আমার কাছে এলো আর আমার কাছে একটা এমন জিনিসের ইচ্ছা প্রকাশ করলো যেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি ভাবতেই পারিনি যে এত ছোট একটা বাচ্চা এত সহজে এরকম ইচ্ছার কথা প্রকাশ করতে পারে। কিন্তু কি করব, আমি খুবই সুন্দরী ছিলাম আর আমার টাকার প্রয়োজন ছিল। তাই আমিও ভেবে নিলাম যে এই বাচ্চা ছেলে আমার কি আর করে নেবে, খুব বেশি হলে ২ মিনিট টিকতে পারবে। তাছাড়াও এতে আমার লাভ দুই দিক থেকে। এটা ভেবেই আমি তার কথা মেনে নিলাম যে ও নিজের ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু যাকে আমি বাচ্চা মনে করে অনুমতি দিলাম সে তো পুরো রাত আমাকে। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটা খুব পছন্দ হবে। আমার বয়স ৩০ বছর, কিন্তু আমাকে নিজের বয়সের থেকে অনেক বেশি ছোট মনে হতো। আমার টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু কোনো উপায় মাথায় আসছিল না। সে সময় একদিন আমি বাড়িতে একলা ছিলাম, তাই গলায় ওড়না না জড়িয়েই কাজ করছিলাম। সে সময় একটা ১৫ বছরের ছেলে আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। এরপরে যে নজরে সে আমাকে দেখে যাচ্ছিল তাতে আমার এই অনুভব হয়ে গেল যে ও কি চায়। ছেলেটির নাম পরিচয় বলার পরে বলল, দেখুন আমি একা, তাই আপনার সঙ্গে এই ব্যাপারটা ঠিক করতে চাই। আপনি একবার আপনার উপরের জায়গাটা দিয়ে দেখুন। আমি আপনাকে বিপদে ফেলবো না, বরং আপনার প্রয়োজন মতো মাসে মাসে টাকা দিয়ে দেব। আমি মাথা থেকে পা অবধি ওকে ভালো করে দেখলাম। লম্বা চওড়া সে ভালোই, কিন্তু বয়সে খুব ছোট। তাই আমি ওর কাছে ক্ষমা চাইলাম আর বললাম, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। তুমি এখনো ছোট, আর আমার মনে হয় না যে এই সব কাজের বয়স তোমার হয়েছে। সে হেসে বলল, আমার ৫ বছর অভিজ্ঞতা আছে। আমি ১০ বছর বয়স থেকে এই কাজ করছি। আমার আগে পিছনে কেউই নেই। আমি একলা আর নিজের কাজে পারদর্শী। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। আপনার যে পস্তাতে হবে না, বরং আপনি পরে নিজের এই সিদ্ধান্তের জন্য খুশি হবেন। ছেলেটির এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে সেই একলা বাচ্চা কিভাবে এসব করতে পারবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? তখন সে বলতে লাগলো, আমি একা মানুষ, মা বাবা মারা গেছেন। প্রথমে এদিক ওদিকে ধাক্কা খেতে থাকলাম, তারপর আমি এই কাজটা শুরু করি। আর এই কাজটা এখন খুব ভালোই চলছে। তাই এখন আমি সামনে এগিয়ে যেতে চাই। এই কারণে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। যদি আপনি আমার সাথ দেন, তাহলে আমিও আপনার অনেক কাজে আসব। ওর এইসব কথা শুনে আমি চমকে গেলাম। আমার সত্যি এরকম কোনো লোকের দরকার যে আমার উপরে জায়গা ভাড়া নিয়ে নেবে। আর এই ছেলেটি নিজেই আমাকে এই অফার দিচ্ছে। দ্বিতীয়ত এটাও একটা ব্যাপার ছিল যে ওর সঙ্গে এই জিনিসটা ঠিক হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকাও পেয়ে যাব, যার সাহায্যে আমার সংসার চালানো সহজ হয়ে যাবে। কিন্তু তারপরে আমার মনে আর একবার এই খেয়াল এলো যে যদি ও সময় মতো আমাকে টাকা দিতে না পারে, তাহলে তো সমস্যায় পড়ে যাব। যাই হোক, ও ১৫ বছরের ছেলে, আর আমি সহজেই ওকে দিয়ে নিজের সমস্ত কথা মানিয়ে নিতে পারবো। এই কারণে নিজের লাভ দেখে আমি ডিলটা পাকা করে নিলাম। কেননা আমি একলা ছিলাম, তাই আমি বাড়ির সাথে দোতলায় দোকান ওকে ভাড়া দিয়ে দিলাম। ছেলেটির নাম বাপি। সে বলল, আমি দোকানেই থাকবো, কেননা আমার এই দুনিয়াতে কেউই নেই। এতদিন অবধি আমি এই কাজ রাস্তার উপরে করতাম, এখন দোকানে করব। আমি রাতে দোকানে থাকলে আপনার কি কোনো অসুবিধা হবে? একথা শুনে আমি বললাম, তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো, আমাকে শুধু টাইম মতো টাকাটা দিয়ে দিও, তাহলেই হবে। পরের দিন ছেলেটা দোকানে মহিলাদের কিছু কিছু জিনিস নিয়ে এসে টাঙ্গিয়ে দিল। কিন্তু এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে ২-৩ দিনের মধ্যে ওর দোকান ভালোই চলতে শুরু করে দিল। সারাদিন ছেলেটি দোকান খুলে কাজ করত, আর দোকানে মহিলাদের লাইন লেগে থাকতো। আর রাতের বেলা ও দোকানে ঘুমিয়েও যেত। এতদিন থেকে এই দোকানটা খালি পড়েছিল। আগে যে এই দোকান ভাড়া নিয়েছিল, কোনো গ্রাহক আসতো না বলে বন্ধ করে চলে যায়। কতবার আমি এই দোকান ভাড়া দিয়েছি, কিন্তু সবাই এটাই বলে ছেড়ে দিয়েছে যে এই জায়গাটা দোকান করার উপযুক্ত না, এখানে কোনো গ্রাহকই আসে না। আমি তো এই আশা ছেড়েও দিয়েছিলাম যে এর দোকান কখনো কেউ ভাড়াতেও নিতে পারে। কিন্তু এই বাচ্চাটা শুধু টাকা দিয়ে নয়, বরং উপযুক্ত টাকা দিয়ে ভাড়া নিয়েছিল। আর এখন তো ও নিজের দোকান রমরমিয়ে চালিয়ে নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে ও মহিলাদের জিনিস দোকানে বেশি রেখেছিল, কিন্তু মহিলারাও ওর কাছ থেকে বাচ্চাদের জিনিস বেশি কিনতে আসতো। কিছুদিন কাটার পরে বাপির সাথে আমার ভালোই কথাবার্তা হতে শুরু করলো। ও আমার ছোটখাটো কাজ করে দিত, তাই আমার বাড়িতে যখন ভালো কিছু রান্না হতো তখন আমি সেটা ওকে দোকানে পৌঁছে দিতাম।
দোকান আর বাড়ির মধ্যে ছোট একটা দরজাও ছিল। প্রয়োজনের সময় আমি সেই দরজা খুলে ওর সঙ্গে কথাবার্তাও বলে নিতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে বেশ কথাবার্তা হতে থাকলো। আমিও এতদিন থেকে নিঃসঙ্গ ছিলাম, এই কারণে আমি বাপির সাহারা পেয়ে গেলাম। আসলে আমার বাচ্চা ছিল না, আর আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে ও বিছানায় পড়ে আছে। সংসার খুব কষ্টেই চলছিল। কখনো কখনো কেউ সাহায্যের জন্য কিছু টাকা পয়সা বা কোনো জিনিস, বা কখনো কেউ অন্য কিছু দিয়ে যেত। এইরকম অবস্থায় দোকান থেকে ভাড়ার টাকা পাচ্ছিলাম, যেটা আমার জন্য খুব লাভজনক ছিল। এই কারণে আমি নিজে থেকে বাপির সঙ্গে মিল মহব্বত বাড়িয়ে রেখেছিলাম, যাতে ও দোকান ছেড়ে না যায় আর আমি যে ভাড়া পাচ্ছি সেটা পেতে থাকি। কিন্তু আমি কি জানতাম, আমি যাকে 15 বছরের সরল বাচ্চা মনে করছি, সে এতটা সরল ছিল না। বরং এই ছেলেটা তো কিছু সময়ের মধ্যে আমার দুনিয়া উল্টে পাল্টে রেখে দিয়েছিল। আমাদের মধ্যে কিছুটা মিল মহব্বত বাড়লে আমি ওকে আমার বাড়ির ভিতরে আসার অনুমতিও দিয়ে দিলাম। এখন চা নাস্তা খাওয়ার জন্য ও আমার বাড়িতে প্রায় চলে আসতো, আর বাকি সময় ও দোকানেই কাটাতো। আমার বরের এই ব্যাপারটা নিয়ে কোনো অভিযোগ ছিল না, কেননা সে আমার জন্য শুধুমাত্র 15 বছরের বাচ্চা ছিল। বরং বাপি আসাতে আমাদের জীবনে নিঃসঙ্গতা কিছুটা কেটেছে। এখন আমি আগের মতো উদাস আর চুপচাপ থাকতাম না, বরং কোনো কথা না থাকলেও বাপির সাথে কথা বলতে থাকতাম। এখন ওয়েদারের চেঞ্জের কারণে আমার স্বামী জয়ের শরীর খুব খারাপ থাকতে লাগলো, কিন্তু আমার কাছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন এসব ভেবে আমার চোখ থেকে জল পড়ছিল। বাপি আমাকে এই অবস্থা দেখে নিল আর জিজ্ঞেস করতে লাগলো যে, আপনার কি হয়েছে, কান্না করছেন কেন? আমি ওকে বললাম যে জয়কে হাসপাতালে নিতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তাই এই জীবন নিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। আমাকে একাই সমস্ত সমস্যার সাথে লড়তে হয়। জয় তো আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। যদি আমার কোনো সন্তান থাকতো, তাহলে হয়তো আমার জীবন অনেকটা সহজ হয়ে যেত। একদিন কথায় কথায় আমি আমার হৃদয়ের কথা বাপিকে বলে ফেললাম। আমার কথা শুনে ও হাসতে হাসতে বলতে লাগলো, তাহলে আপনি বাচ্চা নিচ্ছেন না কেন? এতে কি এমন অসুবিধা আছে? ওর কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। ওকে কিভাবে বলতাম যে জয় বিছানায় পড়ে আছে? ও এখন আর এরকম যোগ্য নেই যে আমরা বাচ্চা জন্ম দিতে পারি। বিয়ের প্রথম দিকে জয় তো চাইতোও না যে এখনই আমরা বাচ্চার ঝামেলায় পড়ি। আর যখন আমরা বাচ্চার প্রয়োজন অনুভব করলাম, তখন জয় এই অবস্থায় থাকলোই না যে ও বাচ্চা জন্ম দিতে পারে। ওর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, আর তারপরে ও কোনো কিছু যোগ্যই থাকলো না। ভালোবাসার বিয়ে ধীরে ধীরে বাধ্যবাধকতার বিয়েতে পরিণত হয়ে গেছিল। আর এখন আমি বাধ্য হয়ে জয়ের সাথ দিচ্ছিলাম, কারণ এছাড়া আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। ভাবি হয়তো আমার মুখে হাব ভাব পড়ে নিয়েছিল। ও বলতে লাগলো, আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো আপনার সাথে। খুব তাড়াতাড়ি আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওর কথার উপরে আমি হেসে দিলাম। ওই একলাই এতটা সাহস রাখতো যে ও একাই সমস্ত সমস্যার সঙ্গে লড়তে পারত। আর একজন আমি, যে এতটা বয়স কাটানোর পরেও সাহসী হতে পারলাম না। পাপি নিজের মা বাবাকে 10 বছর বয়সে হারিয়ে ফেলে, কিন্তু তারপরেও ও এই দুনিয়ার মেলা থেকে হারিয়ে যায়নি। ও শুধুমাত্র নিজের ব্যবসা সফলতা চালিয়ে রাখিনি, বরং ও জয়কে সাহায্য করতে শুরু করেছিল। যদি আমি কোনো কাজে বাড়ি থেকে বের হতাম, তখন আমার বরের দেখাশোনা বাপিই করত। জয় সাহায্য করার জন্য বাপি সবসময় ওর কাছেই বসে থাকতো। ওদের দুজনের মধ্যে না জানি কি ধরনের কথাবার্তা হতো, কিন্তু আমাকে দেখলেই দুজন সবসময় চুপ হয়ে যেত। একদিন বাপি আমার কাছে প্রতিজ্ঞা করলো যে ও আমার সমস্ত অভাব দূর করে দেবে। ওর এই প্রতিজ্ঞায় আমি হেসে বলে ফেলেছিলাম যে আমি একটা বাচ্চা চাই, কারণ আমি সন্তানের অভাব ভীষণ অনুভব করি। কিন্তু তুমি কিভাবে এটা পূরণ করবে? আমি জানতাম ও আমার এই অভাব পূরণ করতে পারবে না, কিন্তু ও হয়তো আমার খুশির খাতিরে নিজের মুখে হাসি ফুটিয়ে রেখেছিল। সেসব কথা বলা সবেমাত্র কিছুদিন পার হয়েছিল, তখনই একদিন আমার নিজের খুব অস্বস্তি অনুভব হতে শুরু করে। এরপর আমার শরীর খুব বেশি খারাপ হলে বাপি আমাকে টাকা দিল আর বলতে লাগলো, আপনি ডক্টরকে দেখিয়ে নিন। ওর কথা মতো আমি ডক্টরের কাছে চলে গেলাম, আর সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমার মাথার উপরে হতবাকের পাহাড় ভেঙে পড়ল। কেননা আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব ছিল? জয়ের মধ্যে তো এতটাও শক্তি ছিল না যে ও বাবা হতে পারে, তাহলে আমি প্রেগনেন্ট কিভাবে হতে পারি? আমি কাঁপা হাতে সেই রিপোর্টটা নিলাম, আর বাড়িতে ফিরে আসার সময় রাস্তায় ভাবতে ভাবতে আসছিলাম। তখন আমার মনে পড়ল, রাতের বেলা আমার গভীর ঘুম হয়, হয়তো সেই সময় জয় আমার সাথে কিছু করেছে আর আমি বুঝতেই পারিনি। এরপরে যখন আমি বাড়ি ফিরে এই কথাটা জয়কে বললাম,
তখন ও হেসে বলতে লাগলো যে হতে পারে আমি বাচ্চার বাবা হওয়ার মতো যোগ্য হয়ে গেছি। যখন ভগবান আমাদেরকে এই খুশির খবর শুনিয়েছেন, তখন আমাদের এটা গ্রহণ করে নেওয়া উচিত। জয়ের কথা শুনে আমি হতবাক হয়ে ভাবলাম, তাহলে কি সত্যি আমি জয়ের বাচ্চার মা হতে যাচ্ছি? এই জিনিসটা এমন ছিল যে আমার ঠিকমতো বিশ্বাস হচ্ছিল না। আমার তো জয়ের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ছিল না। তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, এরপরে আমি ওই কথাটা স্বীকার করে নিলাম যে আমি জয়ের বাচ্চার মা হতে যাচ্ছি। এখন আমি নিজের খেয়াল রাখতে শুরু করলাম। বাপিও এই কথাটা জেনে গেছিল, আর ও এত খুশি ছিল যেন ওর বাড়ির বাচ্চা হতে চলেছে। ও যখনই দোকানে ফাঁকা পেত, তখনই আমাদের বাড়িতে এসে যেত। জয়কে স্নান করানোর দায়িত্ব ও নিজের কাঁধে তুলে নিয়েছিল। প্রায় সময় ও জয় সেবা যত্ন করতে লেগে যেত। কেননা এখন তো আমার অবস্থা আগের মতো নেই। প্রায়ই বাপি জয়ের কাছে গিয়ে বসে থাকতো। এই কারণে আমার মনে হতো যে জয়ের সাথে হয়তো বাপের বন্ধুত্ব হয়ে গেছে। এখন তো বাপের কারণে আমার জীবন বদলে গেছে। এখন তো ও আমার জন্য কখনো ফল নিয়ে আসতো, তো কখনো অন্য কিছু। এভাবেই দিন কাটতে লাগলো। আর তারপরে পুরো ৯ মাস পরে গিয়ে আমি একটা খুব সুন্দর বাচ্চার জন্ম দিলাম, যে না তো আমার মতো ছিল, আর না তো জয়ের মতো ছিল। বরং অবাক করার ব্যাপার এটাই ছিল যে ওকে হুবহু বাপের মতো মনে হতো। আমি কখনো বাচ্চার মুখ দেখতাম, তো কখনো অবাক হয়ে বাপের মুখের দিকে দেখতাম। এরপর আমি বাপিকে বললাম, আমার বাচ্চার মুখ তোমার মতো কি করে হলো? তখন ও হেসে এমন একটা কথা বলল যে আমি চমকে উঠলাম। ও বলল, দিনরাত আপনি আমাকে নিয়ে এত বেশি ভেবেছেন যে আপনার বাচ্চাকে দেখতে আমার মতোই হয়ে গেছে। ওই যে কথাই বলে না, মা যদি কাউকে খুব বেশি দেখতে থাকে, তাহলে বাচ্চাও তার মতোই হয়। ওর কথায় আমি না তো শুধু চমকালাম, বরং লজ্জাও পেয়ে গেলাম। কেননা এত কম বয়সী একটা ছেলে এত কিছু কিভাবে জানে? আমার করে বাচ্চাই শিখেছিল। আমার তো খুশির ঠিকানা থাকার কথা না, কিন্তু বাচ্চাকে বাড়িতে নিয়ে এসে দেখলাম আমার জীবন যেন বেরিয়ে যাচ্ছে। কেননা আগে থেকে সংসারে খরচ চালাতে খুব কষ্ট হতো, কিন্তু এখন তো বাচ্চার কারণে খরচ আগে থেকে বেশি বেড়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না যে এই খরচাটা আমি কিভাবে পূরণ করব। কিন্তু এরপরে পাপি আমাকে বাচ্চার খরচে যেন টাকা দিতে শুরু করে দিল। আমার বাচ্চার দায়িত্ব ও নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিল। এখন তো ও আমাদের জন্য একদমই অপর থাকলো না। আমি তাকে ছোট ভাইয়ের চোখে দেখতে শুরু করলাম, কেননা ওর কারণে আমাদের অবস্থা ভালো হয়েছিল। যখন আমার বাচ্চা ৬ মাসের হলো, তখন আমি জানতে পারলাম যে আমি আবারও প্রেগনেন্ট হয়ে গেছি। আমি আবারও প্রেগনেন্ট কিভাবে হয়ে গেলাম? আমি এত তাড়াতাড়ি কিভাবে প্রেগনেন্ট হতে পারি? যদিও আমাদের বিয়ে প্রায় ৮ বছর হতে চলেছে, কিন্তু এর আগে আমি একবারও প্রেগনেন্ট হইনি। তাই আমার ভয় হচ্ছিল যে আমি এত তাড়াতাড়ি দ্বিতীয় বাচ্চার দায়িত্ব কিভাবে নিতে পারবো। আর প্রথম বাচ্চাও তো এখনো ছোট, তার উপরে বরের দায়িত্ব ছিল। আমি অস্বস্তিতেই ছিলাম। তখন জয় আমাকে বোঝাতে লাগলো আর বলতে লাগলো, যখন ভগবানের তরফ থেকে আবার আমরা আশীর্বাদ পেয়েছি, তখন তুমি না করো না, আর একেও আপন করে নাও। যেভাবে প্রথম বাচ্চা জন্মে আমাদের কাছে এসেছে, সেভাবে দ্বিতীয় বাচ্চাও এসে যাবে। আমি মাথা নিচু করে শুধু এটাই বললাম যে আমাদের দায়িত্ব বাপের কাঁধের উপরে। এখন এই বাচ্চা এলে ওর খরচাও বাপের কাঁধের উপরে এসে পড়বে। তার উপরে যদি আবার দ্বিতীয় বাচ্চা এই দুনিয়াতে এসে পড়ে, তখন আমি বাচ্চাদের নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাব যে আমার হাতে তোমার খেয়াল রাখার মতো সময়ই থাকবে না। জয় বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি জানতাম ওকে বাপি পুরোদমে সামনে রেখেছে। সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। এখন তো আমার আর বাপির সাথে এরকম বন্ধুত্ব হয়ে গেছিল যে আমরা একে অপরের মনের কথা বলতে শুরু করে দিয়েছিলাম। আমি সারাদিন বাচ্চাদের পিছনে পাগল থাকতাম, আর রাতের বেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেতাম। বাপি প্রায় রাতের বেলা আমার বাচ্চাদেরকে সামলানোর জন্য এসে যেত, আর ওদেরকে নিজের সাথে ঘুম পাড়িয়ে নিত। এই জিনিসটা আমার জন্য অবাক করার মতো ছিল যে একটা ১৫-১৬ বছরের বাচ্চা কিভাবে সারা রাত দুটো বাচ্চাকে আরামসে সামলে নেয়। বাপি কখনোই আমার কাছে এই জিনিস নিয়ে অভিযোগ করেননি যে বাচ্চারা ওকে বিরক্ত করে বা ওর ঘুম নষ্ট হয়। বরং ও খুব আনন্দের সাথে আমার বাচ্চাদেরকে নিয়ে যেত, আর আমিও একটু শান্তির শ্বাস নিতে পারতাম। সমস্ত রকমের দায়িত্ব বাপি নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিল, তাতে সেটা আমার হোক বা আমার কম বয়সী বাচ্চাদের। ও আমার পুরো বাড়ি চালাচ্ছিল, কিন্তু আমার লজ্জা করতো, কেননা ও একদমই অপর লোক। হঠাৎ করে বাপি কোনো কাজে ঘরের মধ্যে এলো। এমনিতে তো ও নিশ্চিন্তে আমার ঘরে এসে যেতে থাকতো, কিন্তু আজকে ও আমার কথা শুনে নিয়েছিল। আর তারপরে চোখে জল নিয়ে বলতে লাগলো, আপনি আমাকে পর মনে করতে পারেন,
কিন্তু আমি তো আপনাকে নিজের সবকিছু মেনে নিয়েছি। আমি আপনাদের জন্য সবকিছু করতে পারি। আমি জানি আপনি আবার প্রেগনেন্ট হয়েছেন, তাই আপনি নিজের খেয়াল রাখবেন, খরচার চিন্তা করবেন না। আপনার ওই দোকান ঘরে লক্ষ্মী আছে, আর আপনার কপালে জোরে আমি এই সব কিছু পেয়েছি। পাপি সবসময় এই ধরনেরই কথা বলতো। এই কারণে ওকে আমার খুব ভালো লাগতো। ৩ নম্বর বাচ্চার মা হওয়ার পরে আমি একদমই বদলে গেছিলাম। এখন আমার ভিতরে আগের মতো উদাস ভাব ছিল না। সারাদিন কিভাবে পার হয়ে যেত বুঝতেই পারতাম না। এমনকি আমি জয়কে দেখার সময়ও পেতাম না। এক রাত আমার ৩ বাচ্চাই আমাকে খুব বিরক্ত করছিল। হঠাৎ করে বাপি এসে গেল আর বলতে লাগলো, আপনি এদেরকে আমাকে দিয়ে দিন। সারাদিন আপনি অনেক পরিশ্রম করেছেন, এখন শান্তিতে ঘুমিয়ে পড়ুন। আমি খুশি মনে বাচ্চাদেরকে ওর হাতে দিয়ে দিলাম। ও প্রতিবারের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস এগিয়ে বলতে লাগলো, নিজের খেয়াল রাখুন। আমি দুধের গ্লাস ধরলাম আর ওকে ধন্যবাদ দিলাম। ও বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই হঠাৎ করে আমার হাত থেকে দুধের গ্লাস পড়ে গেল, আর দুধের গ্লাস পড়ে সারা ঘরে ছড়িয়ে পড়লো। এতে আমার কাজ বেড়ে গেল। আমি আবারও ঘর পরিষ্কার করলাম আর পরিষ্কার করে বিছানায় এসে শুয়ে পড়লাম। সবেমাত্র কিছু সময়ই পার হয়েছিল, তখনই আমার এরকম অনুভব হলো যেন কেউ আমার ঘরের মধ্যে উপস্থিত। আমার দম বন্ধ হয়ে আসছিল। এরকম মনে হচ্ছিল যেন কোনো চোর এসেছে। তারপর আমার শরীরের কাছে কারো শরীর অনুভব হলো। কেউ আমার শরীরের সাথে খেলার চেষ্টা করছে। আমি উঠে বসে গেলাম আর চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার আওয়াজে জয়ের চোখ খুলে গেল। আমি তাড়াতাড়ি করে যখন ঘরের লাইট জ্বালালাম, তখন এটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল যে আমাদেরই পাড়ার একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। প্রথমে তো সে কিছুটা লজ্জিত হলো, তারপরে বলতে লাগলো, আমি এখনো কিছুই করিনি। আপনার স্বামী আমাকে নিজেই অনুমতি দিয়েছে যে আমি আজকে সারা রাত আপনার শরীরের সাথে খেলতে পারি। এই সময় আমার চিৎকারের আওয়াজ শুনে বাপি দৌড়ে আমার ঘরে চলে এলো। ওকে দেখে সেই লোকটা বলতে লাগলো, বাপি তুই তো বলেছিলি যে এর কোনো হুঁশ জ্ঞান নেই, আমি আরামসে নিজের ইচ্ছা পূরণ করতে পারবো, কিন্তু এ তো জেগে উঠেছে। ওই লোকটার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। বাপি ঘাবড়ে গিয়ে আমার দিকে দেখতে লাগলো। বুঝতে পারছিলাম না যে এসব কি চলছে। সে লোকটা রেগে বাপিকে গালি দিতে দিতে বেরিয়ে গেল। আমি ঘেন্না ভরা গলায় বাপিকে জিজ্ঞেস করলাম, এই সব কিছু কি? তখনও বলল, আপনার স্বামীর কাছে এটুকু টাকা ছিল না যে সেই বাড়িটা চালাতে পারে। এই কারণে সে আমাকে বলে যে আমি যাতে আপনার ব্যবসা করি। যখন কোনো গ্রাহক পাওয়া যেত, তখন আমি আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতাম আর দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে দিতাম, আর আপনি ঘুমিয়ে যেতেন। এরপরে গ্রাহক এসে আপনাকে দিয়ে নিজের তৃষ্ণা মিটে চলে যেত। এই ৩টা বাচ্চাও কোনো না কোনো গ্রাহকের, কেননা জয় দাদার বাবা হওয়ার ক্ষমতাই নেই। আমি আপনার সাথে নিজের ইচ্ছায় কিছুই করিনি। যেমনটা আপনার বর আমাকে বলেছে আমি সেটাই করেছি। আমি আপনাকে আপনার বরের অনুমতিতেই বিক্রি করেছি। এই কারণে আমি আপনার জন্য কোনো না কোনো গ্রাহক খুঁজতাম আর দাম ঠিক করে টাকা নিয়ে নিতাম, আর তারপরে সেই টাকা আমি আপনাদের উপরে খরচ করতাম। আসলে সংসারের অবস্থার কারণে জয়দাদা খুব টেনশনে ছিল। সে যে কোনোভাবে এই সমস্যা শেষ করতে চাইতো। যখন সে জানতে পারলো যে আমি মহিলাদের শরীর কেনাবেচার কাজ করি, তখন সে নিজেই আমাকে এই জিনিসটা অনুমতি দিয়ে দেয়। এছাড়া আমি টাকার বিনিময়ে ২-৪ বার আপনার সাথে সেসব করেও ছিলাম, যেটা অন্য গ্রাহকরা করত। ওর কথা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। আমি তো রেগে পাগল হয়ে গেলাম। এরপর আমি জয়ের রুমে গিয়ে হতবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমার থেকে নজর লুকাতে লাগলো আর তারপরে নিজেই বলতে লাগলো যে আমার অসুস্থতার কারণে বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছিল। তাছাড়াও আমি তোমাকে সন্তান দিতে পারতাম না। বাড়িতে খাওয়া দাওয়ার টাকা অবধি ছিল না। কিন্তু এইসব দেখা ছাড়া আমার করার কিছুই ছিল না। এরপরে যখন আমার আইডিয়া হয়ে গেল যে বাপি কোন ধরনের কাজ করে, তখন আমি নিজেই ওকে বললাম যে প্রতি রাতে তোমাকে কারো না কারো কাছে বেচে দিতে। আমি তো নিজে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম। এই কারণে আমি কিছুই বুঝতে পারতাম না বাপি কোন গ্রাহকদের নিয়ে আসতো, কেননা তারা সকাল হওয়ার আগে চলে যেত। যখন বাচ্চা হলো তখন তুমিও খুব খুশি হয়ে গেলে আর আমাদের বাড়ির অবস্থা বদলে গেল। ব্যাস আমি এটুকুই চাইতাম। জয়ের কথা শুনে তো আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার বর আমার উপরে এত বড় অত্যাচার করতে পারে। সংসারের অবস্থা বদলানোর জন্য আর বাচ্চাদের জন্য বাপির সাথে মিলে সে আমারই শরীর বিক্রি করে দিয়েছে। আমি খুব করুণভাবে কাঁদতে লাগলাম
যখন কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তখন বাপির সামনে হাত জুড়ে দিলাম আর বললাম, আমাদের জীবন থেকে চলে যাও। তোমার আসার আগে আমাদের সংসারে অভাব অবশ্যই ছিল, কিন্তু না তো আমার বর কখনো আমার শরীরে বিক্রি করার কথা ভেবেছে, আর না তো ওর হৃদয়ে এরকম কোনো খেয়ালও এসেছিল। তুমি ওকে ভুলভাল বুঝিয়ে রাজি করিয়েছ। আমি বুঝে গেছি যে তুমি মেয়েদের জিনিসের দোকান কেন খুলেছিলে। এই বাহানাতে তুমি মেয়েদের অসহায়তার খবর নিতে আর তাদের দেহ ব্যবসায় যুক্ত করতে। আমি বাপিকে তাড়াতাড়ি দোকান খালি করে দিতে বললাম, আর ওর কাছ থেকে আমার বাচ্চাদের ছিনিয়ে নিলাম। আমার ছোট ছোট 3টা বাচ্চা আমার সামনেই আছে, কিন্তু ওদের বাবাকে আমি জানতাম না। আমার তো নিজের উপরে ঘৃণা লাগতো যে আমি কি ধরনের বোকা মেয়ে ছিলাম, যে এটা অবধি জানতে পারিনি যে এই বাচ্চাগুলো আমার বরের না। আমি এই 2 পুরুষের সামনে বোকা গাধা হয়ে গেছিলাম। আমার অপরাধ শুধু বাপি ছিল না, বরং জয় ছিল। এখন আমি কি করতাম? আমি জয়ের বউ, আর ওর অবস্থা এরকম ছিল না যে যে আমি ওকে ছেড়ে দিতাম। এই কারণে আমি বাধ্য হয়ে ওর সাথে থাকা শুরু করে দিলাম। বাপি দোকান ছেড়ে চলে গেছে। আমি কিছু জমা টাকা দিয়ে সে দোকানে মেয়েদের জিনিস এনে সাজিয়ে রাখলাম, আর নিজেই দোকান চালাতে লাগলাম। গ্রাহক তো আগে থেকেই তৈরি হয়েছিল। এই কারণে আমার দোকান চলতে শুরু করে দিল। আমি আমার বাচ্চাদের বুকে জড়িয়ে নিলাম, কারণ এরা আমার বাচ্চা ছিল। আমি আমার পেটে এদের জন্ম দিয়েছি। যদিও আমি অবাক, যদিও আমি ওদের বাবাকে জানতাম না, কিন্তু এই কারণে ওদের জন্য আমার হৃদয়ে ভালোবাসা কম হয়নি। এখন আপনারাই বলুন, আমার সাথে যা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আমার স্বামীর কি এরকম ব্যবহার করা উচিত ছিল? বাড়ির অবস্থা বদলানোর জন্য কোনো পুরুষ নিজের বউয়ের সম্মান কিভাবে বিক্রি করতে পারে? আমার কি নিজের বাচ্চাদের ছেড়ে দেওয়া উচিত? আজকালকার সময়ে কোনো কম বয়সী পুরুষের উপরে কি ভরসা করা উচিত? আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ বন্ধুরা।